আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। ঘণ্টাখানেকের মধ্যেই তানভীর আবিরের অফিসে এসেছে। আশেপাশে না তাকিয়ে সরাসরি আবিরের কেবিনে হাজির হলো। চোখের সানগ্লাসটা খুলে টেবিলের উপরে ছুঁড়ে ফেলল। আবির দীর্ঘ মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল। আবিরের অপর পাশে টেবিলের পাশে দুহাত রেখে কিছুটা ঝুঁকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল, আটকালে কেন আমায়? আবির নিরুদ্বেগ। তানভীর পুনরায় বলা শুরু করে, দুদিন হয়নি ঢাকায় এসে মানুষের পাখনা গজিয়ে গেছে। পাখনা দুটো আজই পুড়াইয়া দিতাম। ওই ছেলে বন্যাকে প্রপোজ করার সাহস হয় কি করে? তার বুক চিরে হৃৎপিণ্ডটা মেপে দেখার তীব্র ইচ্ছা আমার। আটকালে কেন আমায়? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলল, বস। আমি এখানে বসতে আসিনি। তুমি মারবার জন্য নিষেধ কেন করেছ? ওই ছেলের প্রতি এত দয়া কিসের তোমার? এখনো সময় আছে, একবার ওকে বলো। আবির একটু উচ্চস্বরে পিএসকে ডাকলো। পিএস আসতেই স্বাভাবিক কণ্ঠে বলল, একটা কোল্ড কফি দিতে বলো, সাথে কিছু নাস্তা আনানোর ব্যবস্থা করো। জি ভাইয়া। আবির পুনরায় ডাকলো, শোনো, অন্য কাউকে না পাঠিয়ে বরং তুমি কষ্ট করে যাও, নাস্তার সাথে ভালো দেখে একটা ফুলের মালা নিয়ে আসো। আর হ্যাঁ, অবশ্যই সেটা যেন তাজা ফুলের মালা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আমার অফিসে এসেছে। কাগজ ফুলের মালা দিয়ে তো আর মান সম্মান থাকবে না। কাগজ ফুলের মালা দিলে তো আর মান সম্মান থাকবে না। জি আচ্ছা ভাইয়া বলে এসপি চলে গেছে। তানভীর অগ্নিদৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। এসপি বের হতেই তানভীর রাগান্বিত কণ্ঠে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আবির সেসবে পাত্তা না দিয়ে ল্যাপটপে কাজ করছে আর মিটিমিটি হাসছে। তাদের দুই ভাইয়ের দুই রকম সমস্যা। আবিরের রাগ যখন কন্ট্রোলের বাইরে চলে যায় তখন তার হাত পা স্থির থাকে না। কোনো ছেলের উপর রাগ উঠলে সেই ছেলেকে হাসপাতালে পাঠিয়ে তবেই শান্ত হয়। আর পরিবার প্রিয়তমার উপর রাগ করলে সেই রাগ নিজের উপর দিয়ে যায়। কখনো দেওয়ালে অবিরাম ঘুষি দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে, কখনো বা শখের জিনিসগুলো ভেঙে চুরে একাকার করে ফেলে। অন্যদিকে তানভীরের স্বভাব উল্টো। মারপিটে তার তেমন আগ্রহ নেই। তবে আবির বিদেশে থাকাকালীন ভাইয়ার জন্য অনেকবার অনেককেই হালকা পাতলা মাইর দিতে হয়েছে। তবে খুব বেশি রাগ উঠলে তানভীর প্রচুর চিল্লায়। যা মুখে আসে তাই বলতে থাকে। কাউকে পরোয়া করে না। তার কথায় লজিক থাকুক বা না থাকুক, রাগ উঠেছে মানে সে চিল্লাবেই। এই স্বভাব অনেকটা মেঘেরও আছে। বুঝুক আর না বুঝুক চিৎকার করে বাড়ি ঘর মাথায় উঠিয়ে ফেলবে। পুরো 10 মিনিট তানভীর গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করেছে, অথচ আবির নীরব শ্রোতা। সে তার ভাইয়ের স্বভাব জানে। তানভীরের রাগ উঠেছে মূলত তামিমের ওপর। এই রাগ আরো 2-3 মাস আগে থেকেই। আবিরকে সে বেশ কয়েকবার ওয়ার্ন করেছে, মারতেও চেয়েছিল, কিন্তু আবির প্রতিবারই বাধা দিয়েছে। কথা বলে বা মেরেই হোক বিষয়টার সমাধান করে ফেললে আজ এই দিন দেখতে হতো না। অথচ আজও আবির নীরব। ছেলেকে কিছু বলতেও নিষেধ করেছে। এই রাগেই তানভীর উল্টোপাল্টা চিল্লাচ্ছে। আবির তার কথায় মনোযোগ দিচ্ছে না দেখে তানভীর হুট করে আবিরের ল্যাপটপ অফ করে দিয়েছে। আবির ভ্রু কুঁচকিয়ে বলল, কাজটা তো শেষ করতে দিতি। তানভীরের রাগ 3 গুণ বেড়ে গেছে। হুঙ্কার দিয়ে বলল, কোনো কাজ করতে হবে না। তুমি আমার বিষয়ে সমাধান করে তারপর যা ইচ্ছা করবে। এক পর্যায়ে তানভীরের মেজাজি কথাবার্তা শুনে সবাই আবিরের রুমের সামনে হাজির হয়ে গেছে। রাকিব নিজের রুম
রুমে থাকায় সে এই ঘটনার কিছুই শোনেনি। দুই একজন বাধ্য হয়ে শেষমেশ রাকিবকে জানিয়েছে। রাকিব তৎক্ষণাৎ ছুটে এসেছে। তানভীরের কথার জবাবে আবির হেসে বলল, জি জনাব, আপনি যা বলবেন তাই হবে। অনেকক্ষণ যাবৎ চিল্লাচিল্লি করেছেন, অনুগ্রহ করে আপনি শান্ত হয়ে একটু বসুন, কফিটা খেয়ে নাস্তা করে আবার শুরু করবেন, ঠিক আছে? টেবিলের উপর থেকে একটা কাঠের বক্স দেওয়ালে ছুঁড়ে মারে আর চিৎকার করে বলে, কিচ্ছু ঠিক নেই, আর তুমিও ঠিক নেই। ছুঁড়ে ফেলা বক্স দেওয়ালে লেগে ফেরত আসে। এমন সময় রাকিব রুমে ঢুকে। তৎক্ষণাৎ না সরলে বক্সটা রাকিবের মাথায় লাগতো। রাকিব আঁতকে উঠে বলল, তোরা দুই ভাই কি আমায় মারার প্ল্যান করছিস নাকি? কি হয়েছে তানভীর? তানভীর ভারী কণ্ঠে বলল, তোমার বন্ধু আমার ভাই হতে পারে না। এই আবিরকে আমি চিনি না। কেন, কি হয়েছে? তানভীর পুনরায় বলল, তোমার বন্ধু দেশে ফেরার কারণটা তোমার মনে আছে ভাইয়া? হ্যাঁ, জয়কে পেটাতে। এক ছেলেকে পেটানোর জন্য নিজের কাজ শেষ না করে এমার্জেন্সি টিকিট ম্যানেজ করে দেশে ফিরেছে। আমরা কতবার বলেছিলাম জয়ের বিষয়টা আমরা দেখতে পারবো, অথচ সে আমাদের কথা না মেনে দেশে ফিরেছে। ওই ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। টানা 3 মাস ছেলে হাসপাতালে ভর্তি ছিল। ওই ছেলের অপরাধ ছিল আমার বোনের সাথে কথা বলতে চেয়েছিল। কথা তো বলতেই পারেনি, উল্টো হাত পা ভাঙলো। অথচ 3 মাস হলো বনু 2টা ছেলের সঙ্গে চলাফেরা করে, কথা বলে। এদিকে তার কোনো হুঁশ নেই। এ কোনোভাবেই আমার ভাই হতেই পারে না। রাকিব মৃদু হেসে বলল, এই বিষয় নিয়ে আমিও আবিরকে অনেকবার বলেছি, কিন্তু ওর মাথায় কি ঘুরছে তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই যে অফিসে আসে, নিজের মতো কাজ করে, কাজ শেষে চলে যায়। এমনকি কোনো কথাই বলে না। কোনো কিছুর 10 বার জিজ্ঞাসা করলে উত্তর দেয় না। তানভীর কিছুক্ষণ নীরব থেকে আবিরের দিকে তাকিয়ে হঠাৎই গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার খুব ভয় হচ্ছে। ভাইয়ার এমন আচরণ আমায় ভাবাচ্ছে। ভাই হয়ে বোনের প্রতি অন্যায় করছি না তো? যাকে চোখ বন্ধ করে ভরসা করি, যার হাতে আমার একমাত্র আদরের বোনকে তুলে দিচ্ছি, সে আমার বোনকে আর আমাকে ঠকাবে না তো? আবিরের ভ্রু কুঁচকে আসে, দুভ্রুয়ের মাঝে কয়েক স্তর ভাঁজ পড়ে। গুরুগম্ভীর কণ্ঠে বলল, কি সব বাজে কথা বলছিস? অনেক হয়েছে, এবার থাম। তানভীর পুনরায় উচ্চস্বরে বলল, কেন থামবো? আমি কি এমন বাজে কথা বলেছি? তুমি বেশ কিছুদিন যাবৎ আমার বোনকে ইগনোর করছো। কি ভেবেছ আমি দেখি না? আমাকেও কিছু শেয়ার করো না, নিজের মর্জি মতো চলো। 3 দিনের জন্য বাড়ি থেকে গায়েব হয়ে গেছো। এত কল দিলাম, রিসিভ করার প্রয়োজন মনে করোনি। একটা সময় পর্যন্ত যে আবির ভাইয়া বলতো আমার বোনের চোখে নিজের ধ্বংস দেখে, সে এখন আমার বোনের হাস্যোজ্জ্বল জীবনটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। সত্যি করে বলো, আমার বোনের থেকেও তোমার জীবনে কি এমন গুরুত্বপূর্ণ জিনিসের আবির্ভাব হয়েছে যে তুমি আমার বোনকে এত অবহেলা করছো? নাকি তোমার জীবনে নতুন কোনো রমণীর আগমন ঘটেছে যে আমার বোনের থেকেও? তানভীর কথা সম্পূর্ণ করার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলল, আমার লোচনে দেখা ভয়ঙ্কর নারী হলো আমার মেঘ। এই তল্লাটের লক্ষ কোটি সুশ্রীদের ভিড়েও আবিরের চোখ এক কাদম্বিনীতেই আটকাবে। নিষ্ঠুর পৃথিবীতে তার মোহচ্ছন্নতা ব্যথিত আবিরকে ধ্বংস করার কোনো অস্ত্র এখনো আবিষ্কার হয়নি। শেষবারের মতন বলছি, কান খুলে শোন। তোর বোনই আমার জীবনে একমাত্র রমণী, যার আগে বা পরে ভুলক্রমেও কোনো মেয়ে আমার জীবনে আসেনি, আর না আসবেও। তোর বোন ছিল, আছে আর সারা জীবন পাশে থেকে এই আবির
আবিরের ওপর তার কর্তৃত্ব চালাবে। এক আবিরের প্রাণ এক মেঘেই নিবদ্ধ। যদি তাই হয় তবে আমার বোনের প্রতি এত অবহেলা কেন? আমার বোনকে কেউ অবহেলা করবে এটা আমি কখনোই সহ্য করব না। সেই যদি সাজ্জাদুল খান আবিরও হয় তাও আই ডোন্ট কেয়ার। আবির ভ্রু উঁচিয়ে চোখ বড় করে তাকিয়ে আছে। তানভীর যে তাকে ঠান্ডা হুমকি দিচ্ছে আবির খুব ভালোই বুঝতে পেরেছে, তাই এভাবেই চেয়ে আছে। ভাই হিসেবে কি আমি চাইবো না যে আমার বোন সবসময় হাসি খুশি থাকুক? এটা কি আমার অপরাধ? আবির নিজের চেয়ারে হেলানা দিয়ে বসে কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলল, আমার তোর বোনকে অবহেলা করার জন্য তোর বোনই দায়ী। ওকে আমি যতটা সম্ভব আগলে রাখি। ভার্সিটিতে ওঠার পর থেকে সব রকমের স্বাধীনতা দিয়েছি শুধুমাত্র তোর বোনকে খুশি রাখার জন্য। ড্রাইভার আঙ্কেল প্রায় 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট তোর বোনের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে। তোর বোন বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে। আঙ্কেল ডাকতে গেলেও ওর মন খারাপ হবে, তাই আঙ্কেলকে বলেছি যতক্ষণ সময় লাগুক না কেন উনি যেন অপেক্ষা করেন। আমার সামর্থ্যের যতটুকু দিয়ে চেষ্টা করি আমার সামর্থ্য সবটুকু দিয়ে চেষ্টা করি যেন তোর বোন হাসি খুশি থাকে। তোর বোনের অবহেলা দেখে তোর কষ্ট হচ্ছে, অথচ তোর বোন যখন আমাকে অবহেলা করে তখন আমার খারাপ লাগে না? যেখানে তোর বোনের ঠোঁটে হাসি না থাকলে আমার বুকে চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। যার হাসিতে আবির বাঁচে তার হাসি না দেখে আবির বাঁচবে কেমন করে? কি হয়েছে? মাইশা আপুর বিয়ের সময় তুই না করা সত্ত্বেও আমি জোর করে ওকে নিয়ে এসেছিলাম যাতে মালা তোর বোনের মাথায় আজে বাজে কথা ঢোকাতে না পারে। ভার্সিটির ক্লাস শেষে আমার জন্য ওয়েট করতে বলেছিলাম। তোর বোনের হাতে মেহেদি নষ্ট করেছি, মন খারাপ করেছিল। ভাবলাম মেহেদিটা মুছার বিষয় ওকে বুঝিয়ে বলবো, অথচ তোর বোনের অপেক্ষা করার ধৈর্য হয়নি, বন্ধুদের সাথে খেতে চলে গেছে। যাও ভেবেছিলাম ওকে বোঝাবো, ওর আচরণে কথা বলতে ইচ্ছে হয়নি। তারপর অনেকদিন পর ফেসবুকে ঢুকতেই তোর বোনের পোস্ট সামনে আসে, যেখানে তামিম আর মিনহাজের উল্টাপাল্টা কমেন্ট দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। স্বাধীনতা দিয়েছি বলেই ওই ছেলেগুলো ফ্রেন্ড লিস্টে অ্যাড করে ফেলেছে, একবারও ভাবার প্রয়োজন বোধ করেনি। ওই দিন বাসায় যাওয়ার পর তোর বোন কি যেন বলতে এসেছিল, আমি এক প্রকার রেগেই কথা বলেছিলাম। এতে তোর বোন রেগে গেছে। তারপর রাতে তোদের বাপ ছেলের কথোপকথন শুনে আমার মেজাজ আরো খারাপ হয়েছিল। তোর বাপ যেভাবে মেয়ের শ্বশুরবাড়ির শোকের কথা বলছিল তা সহ্য করতে পারিনি, তাই চলে এসেছিলাম। 5 দিন থাকলে কাজ মোটামুটি গুছাতে পারতাম। নতুন বছর শুরু হচ্ছে, ভেবেছিলাম 12টায় তোর বোনকে কল দিয়ে একটু কথা বলে নিব, কিন্তু 10টার দিকে তোর বোন অনেকগুলো কল দিয়েছিল। কল ব্যাক করতে শুনি কান্না করছে। কিসের কাজ কিসের কি সব ফেলে বাসায় গিয়েছি। তোর বোনের অভিমান ভাগানোর সুযোগটাও পেলাম না। হুট করে মালা কল দিয়েছে। দুর্ভাগ্যক্রমে তোর বোন সেই কল দেখে ফেলেছে আর তেলে বেগুনে জ্বলে উঠেছে। সেই থেকে তোর বোন আমায় দেখলেই রাগে ফুঁসতে থাকে। এতে আমার কি দোষ বল? মালাকে কি আমি বলেছিলাম আমায় কল দিয়ে আমার রোমান্টিক মুডের 14টা বাজা? তাহলে কার দোষ? আর মালার কি লাজ লজ্জা বলতে কিছু নেই? বিয়ের দিন তো তুই সামনেই ছিলি, যা যা ঘটেছে সবটাই তোর স্বচক্ষে দেখা। এখন মালার যদি লজ্জা না থাকে
তো আমি কি করব? মালা কেন কল দিয়েছিল জানি না, কথা হয়নি। ফোন দাও। আমার ফোন? হ্যাঁ। কেন? তুমি যা বলছো তা সত্যি কিনা দেখি। মানে তুই কি তোর বোনের মতন আমায় অবিশ্বাস করছিস? বিশ্বাস অবিশ্বাস কিছু না। আমার বোন যতদিন তোমার উপরে অধিকার দেখাতে পারবে না ততদিন আমাকেই সেই দায়িত্ব পালন করতে হবে। যদি একটু এদিক সেদিক দেখতে পাই তাহলে বনুকে দিব না। আবির ফোন বের করে তানভীরের সামনে টেবিলে রেখে রাগী স্বরে বলল, নে ফোন, যা পরীক্ষা করার কর, কিন্তু বারবার তোর বোনকে টেনে আমায় থ্রেট দিবি না। তোর বোন আমার মানে আমারই। বেশি করলে ওকে কিডন্যাপ করে বিয়ে করে ফেলবো। তানভীর হেসে ফোনটা হাতে নিল। হোম স্ক্রিনে মেঘের ছবি দেওয়া। তানভীর আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ভাই প্লিজ, একটা প্রোফাইল ছাড়া যা দেখার দেখ। তানভীর ঠাট্টার স্বরে বলল, কেন কি আছে ওই ফাইলে? দেখতে হচ্ছে তো। তোর বোনের আর আমার ছবি আছে, যা দেখে আয়। ছবি দেখে লজ্জায় পড়লে আমি দায়ী না। তানভীর 1 মিনিটেই ফোন আবিরের দিকে এগিয়ে দিয়ে বলল, বনুর সাথে কথা বলো। আবির ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নাম ভেসে উঠেছে, হৃদয় হরিণী। হায়, কয়েক সেকেন্ড হয়ে গেছে কল রিসিভ হয়েছে। আবির কল কানে ধরতে ধরতে তানভীরের দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। এভাবে মেঘকে কল দেওয়া খুব অস্বস্তিতে পড়ে গেছে সে। ফোন কানে ধরে খুব স্বাভাবিক কণ্ঠে আবির প্রশ্ন করল, কি করছিস? মেঘ রাগান্বিত কণ্ঠে জবাব, ঘাস কাটছি। মানে? শুয়ে আছি। খেয়েছিস? ভাইয়া ট্রিট দিয়েছে, জানেন না? জানি, তাহলে জিজ্ঞাসা করছেন কেন? এমনি। কল দিয়েছেন কেন? দিতে পারি না? অবশ্যই পারেন, কিন্তু আমায় কল দিতে হবে না। রাখি, ঘুমাবো। মেঘ কল কেটে দিয়েছে। আবির তানভীরের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, দেখেছিস, এই জন্যই কথা বলি না। ও যে ছেলেদের সাথে মিশে ঘুরে সেই দিকে সমস্যা নেই। আমাকে কেন মালা কল দিয়েছে এই জেরে এখনো এমন করছে। এই হলো মেয়ে জাত। নিজের বেলায় 16 আনার 16 আনাই লাগবে, আর অন্যের বেলায় দুনিয়া ভেসে যাক। তানভীর আর রাকিব দুইজনেই সশব্দে হাসছে। দুই ভাইয়ের কথোপকথনে রাকিব এতক্ষণ নীরব দর্শক ছিল। দু ভাই রাগারাগি করবে, একটু পরে মিশে যাবে, এটা অনেক পুরনো ঘটনা। অনেকক্ষণ আগেই কফি আর নাস্তা নিয়ে এসেছে। মালাটাও রাকিবের দিয়ে গিয়েছিল, কিন্তু ওদের কথা কাটাকাটি দেখে রাকিব ফুলের মালাটা পাশে রেখে দিয়েছিল। তানভীরের মেজাজ এখন অনেকটাই শান্ত। সে আপন মনে কফি খাচ্ছে। আবির মৃদু হেসে প্রশ্ন করল, তুই এখানে কেন এসেছিলি বলতো? তামিমকে মারতে দিইনি তার জন্য? অথচ 1 ঘন্টা যাবৎ তোর বোনকে নিয়ে ঝগড়া করছিস। এখন তুই ভাব তোর রাগ কেমন। লজিক থাকুক আর না থাকুক, রাগ উঠেছে মানে চিল্লাতে হবে। তানভীর ভারী কণ্ঠে পুনরায় হুঙ্কার দিল, তুমি অনুমতি দিলে ওই ছেলেকে এখনই মাটিতে পুঁতে রেখে আসবো। তাতে কি লাভ হবে শুনি? আমি পুরো ঘটনা জানি। তুই যা বলছিস সেটাও বুঝেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে তোর ওনার ব্যাপারে যতটুকু তথ্য আমি পেয়েছি, উনি খুব বাস্তববাদী একজন মানুষ, আর খুব স্ট্রিক্ট। তোর বোন জেদি ঠিক আছে, তবে আমি তাকে সামলানোর ক্ষমতা রাখি, কিন্তু তোর যা অবস্থা, রাগ উঠলে লজিক বেলজিক যেভাবে একাকার করে ফেলিস। থাক, আর কিছু বললাম না, এখন মূল ঘটনায় আসি। তোর ওনাকে তামিম প্রপোজ করেছে। উনি যদি স্ট্রং মেন্টালিটির মেয়ে না হতো,
মেয়ে না হতো তাহলে উনি মুখের উপর রিজেক্ট করতে পারতো না, সময় নিত, ভাবতো, পরে ইনিয়ে বিনিয়ে না করতো। এখন এই ঝামেলাবিহীন ঘটনাটা তুই গিয়ে হুট করে ওই ছেলেকে পেটালি। এতে আর কিছু হোক বা না হোক বন্যার সামনে তোর ইমেজটা নষ্ট হবে। তুই রাজনীতি করিস, সেটা অলরেডি একটা নেগেটিভ ইস্যু। এখন এইভাবে মারপিট করলে অবশ্যই বন্যার কানে কথা যাবে, তোর প্রতি তার নেগেটিভ চিন্তাভাবনা আরো বেড়ে যাবে। এখন তো কথা বলে, পরে দেখবি তোকে দেখলে কথাও বলবে না। তখন প্রপোজ করতে গেলে জীবনেও একসেপ্ট করবে না, বরং সম্পর্ক আরো নষ্ট হবে। আমি চাই না তুই এই একই ধাক্কা দুবার খাস। প্রথমবার তোর ভুল ছিল না, তবুও কষ্টটা তুই বেশি পেয়েছিস। এত বছর পর নতুন করে কারোর প্রতি ইমোশন এসেছে, ইমোশনটা ধরে রাখিস। ভুল রাস্তায় পা বাড়ানোর আগে অন্ততপক্ষে 10 বার ভাবিস। আর ওই ছেলে যদি বাড়াবাড়ি করতে আসে তখন বিষয়টা আমি দেখব। তবুও তুই কিছু করিস না প্লিজ। তুই যেমন তোর বোনের খুশি দেখতে চাস, তেমনি আমিও তোদের দুজনকে খুশি দেখতে চাই। ভুলে যাস না আমরা সবাই এক মায়ার বন্ধনে আবদ্ধ। আমার কিছু হলে যেমন তুই কষ্ট পাবি, তেমন তোর কিছু হলে তেমন তোর বোন কষ্ট পাবে। আর তোর বোনের কিছু হলে তো আমি শেষ হয়ে যাব। ভাইয়া প্লিজ এভাবে বলো না, কারোর কিছু হবে না ইনশাল্লাহ। কত শত স্বপ্ন পূরণ করা বাকি, প্রাপ্তির খাতা যে এখনো শূন্য। জীবনের সফলতা, প্রেম, বিয়ে কিছুই তো হলো না। এই জীবনে কি পেলাম আমি? আমার কতদিনের ইচ্ছা মামা ডাক শোনার, যে সেই ইচ্ছাটাও তো কেউ পূরণ করছে না। তানভীরের কথা শুনে আবির শুকনো মুখে বিষম খেলো। রাকিব তাড়াহুড়োয় পানির গ্লাস এগিয়ে দিয়েছে। কোনো রকমে একটু পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখতে রাখতে আবির বলল, তোর বোনের সাথে প্ল্যানিংটা তাহলে খুব শীঘ্রই করতে হচ্ছে। আবিরের কথা শুনে তানভীর পুরাই বেকুব হয়ে গেছে। আবিরের সিরিয়াস মুড ঠিক করতেই তানভীর মজা করেছিল। আবির যে এমন কথা বলবে সেটা সে ভাবতেই পারেনি। রাকিব ঠাট্টা স্বরে বলল, প্রেম বিয়ের খবর নেই, ডাইরেক্ট বাপ হওয়ার ধান্দা। আবির রাকিবের দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে জানালো, সবাই তো সিরিয়াল মেনটেন করে, আমি বরং উল্টোটা করলাম, শুধু আমার বউটা রাজি হলেই হবে। তানভীর আর রাকিব দুজনেই হাসছে, সেই সাথে আবিরও। বেশ কিছুক্ষণ চলল এসব ফাজলামো। আবিরের জুনিয়র তানভীরকে মামা ডাকবে নাকি চাচ্চু, সেই নিয়েও আলাপ আলোচনা চলল। খানিকক্ষণ বাদে তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করল, ভাইয়া বোন নাকি আমার জন্য ঠিকঠাক? আমি আবারও ভুল পথে পা বাড়াচ্ছি না তো? দেখ ভাই, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের আছে, কিন্তু সেই সিদ্ধান্ত সঠিক নাকি ভুল তা বলার ক্ষমতা আমাদের নেই। বন্যা মেয়েটা খুব ভালো, এই কথায় কোনো ভুল নেই, কিন্তু তোর আর একটু সাবধান হতে হবে। আমি জানি তুই ওর জন্য নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছিস, তারপরও একটু কেয়ারফুল থাকিস। রেগে গেলে যে উল্টাপাল্টা আচরণ করিস, সেটার প্রভাব যেন কোনোভাবেই তার উপরে না পড়ে। প্রয়োজনে অপ্রয়োজনে একটু খোঁজ খবর নিবি। জানিস তো, মেয়েরা সুদর্শন পুরুষের থেকে দায়িত্ববান পুরুষের প্রেমে বেশি পড়ে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে, দুই ভাইয়ের কথা ফুরাচ্ছে না। এর মধ্যেই ফুপি আবিরকে কল দিয়েছিল। দুই ভাই ফুপির সঙ্গে কথা বলেছে। আবির আর তানভীর যতই ব্যস্ত থাকুক না কেন, সপ্তাহের অন্ততপক্ষে একদিন হলেও ফুপির সাথে দেখা করতে আসে।
আসিফ ভাইয়ার এখনো দেশে ফেরেনি, তবুও জান্নাতের একাই 2 বাড়িতে যাতায়াত করতে হয়। একদিকে রাকিবের একমাত্র বোন, অন্যদিকে ওই বাড়ির বড় বউ। জান্নাত আপু খুবই আদরের, বিশেষ করে মাহমুদা খানের চোখের মণি। শাশুড়ি সর্বক্ষণ বৌমাকে চোখে হারায়। বিকেলে খাওয়া দাওয়া করার সময় তানভীর কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করি? কি কথা? 3 দিন তুমি কোথায় ছিলে? তোকে নিয়ে যাবো নে, নিজেই দেখে আসিস কোথায় ছিলাম। আচ্ছা। অফিসের কাজ শেষ করা পর্যন্ত তানভীর অফিসেই ছিল, যতটুকু পেরেছে নিজেও হেল্প করেছে। অফিস শেষে রাকিব সহ তানভীর আর আবির ঘুরতে বেরিয়েছে। সেখান থেকে বাসায় ফিরেছে প্রায় 8টার দিকে। মেঘ সোফায় বসে টিভি দেখছিল। আবির পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে সোফার সামনে রাখা টি টেবিলে ঠিক মেঘের সামনে রাখলো। মেঘ চকলেটটার দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আমি খাবো না চকলেট। আবির ভারী কণ্ঠে জবাব, না খেলে ফেলে দে। মেঘ সঙ্গে সঙ্গে চকলেটটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে রইল, পরক্ষণে নিজের রুমের দিকে চলে যাচ্ছে। তখনই রুম থেকে আদি এসেছে। ফ্লোরে চকলেট পড়ে আছে দেখে সে চকলেট হাতে নিয়ে মেঘের কাছে ছুটে এসে প্রশ্ন করলো, মেঘাপু, চকলেটটা কার? খেতে ইচ্ছে হলে খেয়ে ফেল। থ্যাংক ইউ মেঘাপু, বলে আদি চকলেটের প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে রুমের দিকে চলে গেছে। আবির উপর থেকে সেটা দেখে নিজের রুমেও ঢুকে গেছে। মেঘ অত্যন্ত জেদি একটা মেয়ে, যা বলে তাই করে। কোনো কিছু খাবে না বললে দুনিয়া উল্টে গেলেও খাবে না। আবার কোনো জিনিস লাগবে মানে লাগবেই। মালার প্রতি তার রাগ অনেক দিন যাবৎ। ওই দিন রাতে কল দেওয়ার পর থেকে সে রাগে এখন কন্ট্রোলহীন হয়ে গেছে। রাত 12টার পর কোনো মেয়ে কারণ ছাড়া কোনো ছেলেকে কল দেয় না। যদি এমনটা হয় যে আবির মালাকে পছন্দ করে না, এমনকি তার হাতে আশিক নামটাও আবিরই লিখেছে, তবে কেন মালা আবারও আবিরকে কল দিবে? আর আবিরই বা কেন মালাকে ব্লক করছে না? মূলত এই জেদেই মেঘ এমন আচরণ করছে। 9:30 নাগাদ তানভীর বন্যার নাম্বারে কল দিয়েছে। দুইবারের বেলায় কলটা রিসিভ হলো। বন্যা সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে। তানভীর সালামের উত্তর দিয়ে কিছুটা রেগে প্রশ্ন করলো, তোমার চোখে কি কোনো সমস্যা আছে? কই না তো, কেন? তোমাকে কয়েক ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখোনি? নাকি অ্যাকসেপ্ট করার প্রয়োজন মনে করনি? বন্যা তৎক্ষণাৎ ফোন কেটে দিয়েছে। আরো 2 ঘন্টা আগে দেখেছিল তানভীর রিকোয়েস্ট পাঠিয়েছে, এমনকি তানভীরের আইডি ঘুরেও দেখেছে। বন্যা ইচ্ছে করে অ্যাকসেপ্ট করেনি। এমনিতেই যেভাবে শাসন করে, সেখানে ফ্রেন্ড লিস্টে অ্যাড করলে সবকিছুতে নজরদারি করবে এই ভেবে অ্যাকসেপ্ট করেনি। কিন্তু এবার কল দেওয়াতে বন্যা তাড়াতাড়ি গিয়ে অ্যাকসেপ্ট করে দিয়েছে। কিছুক্ষণ পর তানভীর আবার কল করেছে। কল রিসিভ করতেই বন্যার এখন হাত কাঁপছে, ভয়ে ভয়ে রিসিভ করেছে। তানভীর এবার স্বাভাবিক কণ্ঠে বলল, কল কেটেছো কেন? অ্যাকসেপ্ট করেছি। ওকে, কোথায় আছো? নানু বাড়িতে। তোমার নানু কেমন আছে? এখন কিছুটা সুস্থ, দোয়া করবেন। ফিমানিল্লাহ। রাতে খেয়েছো? জি। আপনি? হ্যাঁ। আচ্ছা রাখি এখন। এই শোনো। জি ভাইয়া। আবার ভাইয়া? সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। বলুন। আই এম সরি, দুপুরে তোমাদের সাথে রাগ দেখানোটা একেবারেই উচিত হয়নি। কিছু মনে করো না প্লিজ, মেজাজ একটু গরম ছিল। বন্যার অক্ষিযুগল প্রশস্ত হয়ে গেছে। হাঁ করে রুমের দেওয়ালে চেয়ে আছে। স্বয়ং তানভীর খান তাকে সরি বলছে, এটাও ভাবা যায়? ছোট থেকে মেঘ আর বন্যা তানভীরের কম ধমক খায়নি। সেসব এখন অতীত। স্কুল কলেজে গণ্ডি পেরিয়ে দুইজনই এখন ভার্সিটির স্টুডেন্ট। মেঘ আর বন্যার আচরণে যখন পরিবর্তন হয়েছে,
যেমন পরিবর্তন হয়েছে তেমনই তানভীরের আচরণেও অনেক পরিবর্তন এসেছে। তবে আজকে সরি বলাটা বন্যার কাছে অকল্পনীয় বিষয়। তানভীরের সঙ্গে কথা শেষ করে মেঘকে কল দিয়েছে। বন্যা জানিস তোর ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আবার দুপুরের আচরণের জন্য সরিও বলেছে। তোকে আগেই বলেছিলাম আমার ভাইয়ের মতো মানুষ হয় না, রাগী হলেও মন ফ্রেশ। বন্যা, কিসের ফ্রেশ? তোর ভাইয়ের আইডিতে ঢুকেছিলাম, লাস্ট কয়েকদিনের পোস্ট পড়ে আমি এখন কুমারী যাওয়ার রাস্তা খুঁজছি। মেঘ, ওমা কেন? বন্যা, এক একটা স্ট্যাটাস যে দিয়েছে, লাইনগুলো পড়েই আমি ক্লান্ত হয়ে গেছি। স্ট্যাটাস মানে বোঝা তো বহুদূরের বিষয়। মেঘ, এটা আমার ভাইয়ের একার সমস্যা না, আমার মনে হয় এটা ছেলেদের ব্রেনের সমস্যা। মাঝে মাঝে আবির ভাইও আধ্যাত্মিক লেভেলের কথা বলেন, আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়, আগামাথা কিছুই বুঝি না। বন্যা, আবির ভাইয়েরটা জানি না, তবে আমার কি মনে হয় জানিস, তোর ভাই হয়তো প্রেমের ছ্যাঁকা খেয়েছে। আজকে দুপুরেও দেখলি না রেগেছিল, কতবার ফোনে কথা বলতে উঠে গেছে। বিশ্বাস না করলে তুই নিজেই ওনার স্ট্যাটাসগুলো দেখিস। মেঘের হাসি মুখে অন্ধকার ছেয়ে গেছে, খুব চিন্তায় পড়ে গেছে মেয়েটা। বন্যা পুনরায় বলল, আমার আসতে কয়েকদিন দেরি হবে, তুই সাবধানে থাকিস আর ক্লাসগুলো ঠিক মতো করিস। মেঘ আচ্ছা বলে কল কেটে দিয়েছে। তার মাথায় বন্যার কথাগুলোই ঘুরছে। সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে তানভীরের আইডি চেক করলো। বেশ কয়েকটা পোস্টে আবির ভাইয়া আর রাকিব ভাইয়াদের কমেন্টও আছে। মেঘ সেসব কমেন্টও পড়েছে বিষয়টা বোঝার জন্য, কিন্তু কিছুই বুঝতে পারছে না। মেঘের শরীর ঘামছে, চোখে মুখে চিন্তার ছাপ। ফোন রেখে রুম থেকে বেরিয়ে তানভীরের রুম পর্যন্ত এসেছে, দরজার ভেতর থেকে লাগানো। রুমে কম সাউন্ডে গান বাজছে। একাকী মন আজ নীরবে বিভাগীন তোমার অনুভবে, ফেরারি প্রেম খুঁজে ঠিকানা আকাশে মেঘ মানে বোঝো কিনা। গানটা শুনে মেঘের কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেছে, কিছু ভেবে 2 কদম পিছিয়ে গেছে। ডাকবে কিনা বুঝতে পারছে না, মনে অশান্তির ঝড় চলছে। চলে যেতে চেয়েও পুনরায় এসে দরজায় ডাকলো। ভেতর থেকে তানভীর প্রশ্ন করলো, কে? আমি। দরজাটা খোলো। তানভীর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। মেঘ তানভীরের পাশ কাটিয়ে রুমে ঢুকে ফোনের গানটা অফ করে একটা চেয়ার টেনে ঠিক রুমের মাঝখানে ফ্যানের নিচে বসেছে। মেঘের এমন আচরণে তানভীর একটু অবাক হয়েছে। মেঘের দিকে তাকিয়ে শুধালো, এত রাতে তুই এখানে? কি হয়েছে? হ্যাঁ হয়েছে, তবে আমার না, তোমার। তানভীর ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। বন্যা নিশ্চয় মেঘকে কিছু বলেছে আর তার জন্যই মেঘ এসেছে। মেঘ হঠাৎই গুরুগম্ভীর স্বরে প্রশ্ন করে, তুমি এমন ছ্যাঁকা খাওয়া গান শুনছিলে কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি, গানটা ভালো লাগে তাই শুনছিলাম। এসব গান তারাই শুনে যাদের মনে অনেক কষ্ট। তোমার মনে কিসের কষ্ট বলো? কে তোমায় কি বলেছে? তানভীর মৃদু হেসে জবাব দেয়, আমায় আবার কে কি বলবে? তো কিছু হয়নি আমার, টেনশন করিস না। টেনশন তো করতেই হবে, দুপুর থেকে তোমার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করছি। বাই এনি চান্স তোমার কি তার সঙ্গে কোথাও দেখা হয়েছিল? কার সঙ্গে? তোমার অতীত, যার জন্য তুমি এখনো এসব গান শুনছো। মাথা নষ্ট হয়ে গেছে তোর? আমি কাউকে মিস করে এসব গান শুনছি, আর কারোর সঙ্গে আমার দেখা হয়নি। তুই অযথা চিন্তা করছিস। সত্যি বলছো নাকি আমাকে বোকা বানানোর
বানাচ্ছ তা আমি জানি না, কিন্তু আর কোনোদিন তোমায় যেন ছ্যাঁকা খাওয়া গান শুনতে না দেখি। যদি আমার কথা না মানো তবে আব্বু, বড় আব্বু সবাইকে বিচার দিব। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এখন আজে বাজে চিন্তা বাদ দে, শুধু শুধু চিন্তা করে চেহারাটাকে পেতনির মতন করেছিস। ঘুমা গিয়ে। উঠে যেতে যাবে, হঠাৎই মেঘ থমকে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলা শুরু করলো, ভাইয়া শোনো, কোনোদিন যদি ভুলক্রমে ওই মেয়ের সঙ্গে তোমার দেখা হয়ে যায়, চোখ বন্ধ করে একটা থাপ্পড় মারবা। তুমি না পারলে আমায় বলিও, আমি দিবনে। প্রয়োজনে আমার 15-20টা বান্ধবী নিয়ে যাব। সবাই একটা করে থাপ্পড় দিলে ওই মেয়ে শেষ। আর শোনো, থাপ্পড় কিন্তু এক গালে দিবা, তাহলে ওই মেয়ের আর জীবনেও বিয়ে হবে না। মেঘের কথা শুনে তানভীর সশব্দে হাসছে, কিন্তু মেঘের চোখে রাগে জ্বলছে। আচমকা দরজা থেকে আবির বলে উঠল, আলী আহমেদ খান, মোজাম্মেল খান কোথায় এখন? এখন কোথায়? ওনাদের আদরের মেয়ের এই রূপ কি তারা দেখে না? তাদের মধ্যে আবির গুন্ডা আর মেঘ একমাত্র লক্ষ্মী, তাই না? আমিও ভিডিও করে রেখেছি। আরেকদিন আমায় কিছু বললে আমিও দেখিয়ে দেব তাদের লক্ষ্মী মেয়ে কোন লেভেলের গুন্ডি। মেঘ চোখ গোল গোল করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মিটিমিটি হাসছে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, ডিলিট করুন ভিডিও। আগে 1 কাপ কফি করে নিয়ে আয়, তারপর ভেবে দেখব। আমি কফি করতে পারি না। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, আমি কেন কফি করব? রাত 12টার পরে যার সাথে কথা বলেন তাকে বলতে পারছেন না? আবির কোমল কণ্ঠে বলল, পারি না বললে কিভাবে হবে? শিখতে হবে না? আমি শিখিয়ে দিচ্ছি, বানিয়ে নিয়ে আয়। মেঘ ইচ্ছে না থাকা সত্ত্বেও কফি বানাতে যাচ্ছে। আবির পুনরায় ডেকে উঠল, সাবধান, হাত পুড়িয়েন না আবার। আবির তানভীরের সাথে 2 মিনিট কথা বলে দ্রুত নিচে এসেছে। মেঘ ততক্ষণে গ্যাসে পানি গরম দিয়েছে মাত্র। আবির রান্নাঘরে এসে শান্ত কণ্ঠে বলল, যা আমি করছি। আপনি যদি করবেন তাহলে আমায় পাঠিয়েছিলেন কেন? তোরে কিছু বললেই তো ভয় লাগে, যদি হাত পা পুড়িয়ে ফেলিস তাহলে তো জীবনের জন্য আমার কফি খাওয়া বন্ধ হয়ে যাবে। এখন ভিডিওটা ডিলিট করুন। ভিডিও করিনি, ডিলিট কি করব? মানে আপনি আমার সাথে ফাজলামো করছেন? জি ম্যাম। মেঘ রেগে আবিরের মুখের পানে চেয়ে আছে। আবির মুচকি হেসে শোধালো, রাগ করেছেন? মেঘ রাগে ফুঁসছে। আবির পুনরায় বলল, রাগটা কি একটু কমানো যায় না? মেঘ রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগে গজগজ করতে করতে বলল, আমার রাগে কার কি যায় আসে? আবির নরম স্বরে বলল, সরি। মেঘ ভেংচি কেটে চলে যেতে নিলে আবির ডেকে বলল, কাল বিকেলে রেডি থাকিস, একটা জায়গায় নিয়ে যাব। আমি যাব না। কেন? আমার কোথাও যাওয়ার মুড নেই, তাও আবার আপনার সাথে। ঠিক আছে, আমার সাথে না গেলে তানভীরের সঙ্গে যাস। কারোর সাথেই যাব না। না গেলে কিন্তু স্পেশাল কিছু মিস করবি। মিস যদি না করতে চাস তাহলে কালকে জন্য রাগটা পাশের বাড়িতে রেখে তানভীরের সঙ্গে চলে যাস। আমি যাব না মানে যাব না। মেঘ রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে। আবির পেছন থেকে আবারও ডেকে বলল, ভেবে দেখিস রাগটা পাশের বাড়িতে রাখা যায় কিনা। মেঘ আর পিছনে ফিরে তাকায়নি। বিড়বিড় করে বকতে বকতে রুমে চলে গেছে। সকাল থেকে আবির আর তানভীর বাসায় নেই। অফিসে 3 দিন ছুটি, কিন্তু 2 ভাই ভোরবেলা না খেয়ে বেরিয়ে পড়েছে। তানভীর ঠিক 2টার সময় বাসায় ফিরেছে। 1 থেকে 1.5 ঘন্টায় মেঘকে বুঝিয়ে রিকোয়েস্ট করেছে রেডি হওয়ার জন্য, কিন্তু জেদি মেয়ে যাবে না মানে যাবেই না। আবিরের প্রতি ক্ষোভই কমছে না তার। আবির ভাইকে দেখলে একটু প্রেমানুভূতি জাগলেও তানভীরের কথা
তানভীরের কথা মনে পড়তেই সব ভুলে যায়। তানভীর ভাইয়ের মতো তার জীবনও না এমন হয়। মালার সাথে যদি আবির ভাইয়ের সত্যি কিছু না থাকে, তবে তাকেও তার ভাইয়ের মতো কিছু থাকে, তবে তাকেও তার ভাইয়ের মতন ছ্যাঁকা খাওয়া গান শুনে জীবন কাটাতে হবে। এইসব ভেবেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। মেঘকে বুঝিয়ে ব্যর্থ হয়ে তানভীর 4টার দিকে আবারও বেরিয়ে পড়েছে। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সন্ধ্যায় সোফায় বসে চা খাচ্ছে আর গল্প করছিল। সেই সকালে আবির আর তানভীরে বেরিয়েছে। তানভীর 2 ঘন্টার জন্য বাসায় ফিরলেও আবির সারাদিনও ফেরেনি। বিষয়টা দুই ভাইয়েরই নজরে পড়েছে। আবিরের আম্মুকে জিজ্ঞাসা করেছে, উনিও জানেন না। সারাদিন আবিরের সাথে কথাও হয়নি। আলী আহমেদ খান নিজেও 2 বার কল দিয়েছিলেন, নট রিচেবল। আবিরের সঙ্গে বাবা চাচার দূরত্ব দিনে দিনে বেড়েই চলেছে। আবির টাইম মতো অফিসে যায়, নিজের কাজ ঠিক মতো করে, সেই সাথে বাবা চাচার কাজও একা হাতে সামলায়। কাজের বাইরে 10 মিনিটের জন্য ওনাদের সাথে বসেন না, 1 কাপ চা পর্যন্ত খায় না, প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না। অথচ একটা সময় পর্যন্ত আবির যা করত সব আব্বু চাচ্চুকে জানিয়ে করত। বাইরে থাকাকালীনও রেগুলার আব্বু চাচ্চুর সঙ্গে কথা হতো। গত 1.5 বছরে ছেলের এত পরিবর্তন মেনে নিতে পারছেন না আবিরের আব্বু। প্রায় 2 ভাই এই বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু এর কোনো সমাধান পায় না। রাত 9টার দিকে আবির কয়েক বক্স মিষ্টি নিয়ে বাসায় এসেছে। 1 বক্স হাতে নিয়ে ওপরে সোজা মেঘের রুমে হাজির হয়েছে। মেঘ জামা প্রিন্ট করছিল। হঠাৎই পেছনে ঘুরতেই আবিরকে দেখে আঁতকে ওঠে। আবির ঠিক তার পেছনে দাঁড়ানো। আবির একটা মিষ্টি হাতে নিয়ে নরম স্বরে বলল, নে হা কর। কিসের মিষ্টি? হা কর বলছি। ভারী কণ্ঠ শুনে মেঘ হা করে মিষ্টিটা মুখে নিল। আবির দ্বিতীয় মিষ্টিটা 2 আঙ্গুলে নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল, তুই যদি কথা মানতি তাহলে জানতে পারতি কিসের মিষ্টি। যেহেতু যাসনি তাই এই বিষয়ে তোকে আপাতত কোনো কিছুই বলবো না। আবির আরেকটা মিষ্টি মেঘকে খাইয়ে দিয়ে বক্সটা টেবিলের উপরে রেখে চলে গেছে। আজ সকাল থেকে বাড়ির মানুষে ভিড়। আবির রুমে কাজ করাবে। এত বছরে বাড়ির অন্যান্য রুমগুলো 2-1 বার রং করানো হলেও আবিরের রুমে রং করা হয় না অনেক বছর যাবৎ। রং করলে ছেলের স্মৃতি মুছে যাবে বলে মালিহা খানের কড়া নির্দেশ ছিল, আবিরের রুম কোনো রকমের কাজ করানো হবে না। আবির ফিরেছে অনেক দিন, তবুও রং করা হয়নি। মায়ের অনুমতি নিয়ে রুমের কাজ করছে। পুনরায় পুরাতন কিছু জিনিসপত্র সরিয়ে নতুন জিনিস আনা হয়েছে। রুমে এসি লাগানো হচ্ছে। দুপুরবেলায় মেঘ হঠাৎই কি মনে করে যেন আবিরের রুমে এসেছে। রুম সম্পূর্ণ অগোছালো, পা ফেলার অবস্থা নেই। দেওয়ালে সাদা রং করা হচ্ছে, এরপর অন্য রং দেওয়া হবে। মেঘ আহ্লাদী কণ্ঠে ডাকলো, আবির ভাই। আমি কিন্তু আপনার রুমের দেওয়ালগুলোতে আর্ট করব। আবির এদিক সেদিক তাকিয়ে একটা দেওয়াল দেখিয়ে বলল, তুই চাইলে এ দেওয়ালটাতে তোর লতাপাতা ডিজাইন করতে পারিস। মেঘ অভিমানী স্বরে বলল, থাক, লাগবে না। হ্যান্ডপ্রিন্টের কাজ শিখেছে তাই অভিমান সাইডে রেখে এসেছিল প্রিয় মানুষের রুমটা নিজের মতন করে সাজাতে। আবির ভাই চান বা না চান, সে তো নিজেকে আবির ভাইয়ের প্রেমিকাও মনে করে। সেই অধিকার বোধ নিয়েই এসেছিল, কিন্তু আবিরের একটা দেওয়ালে রং করার অনুমতি দেওয়ায় তার বড্ড অভিমান হয়েছে। আবির বিরক্ত কণ্ঠে বলল, রং না করলে বলছিস কেন, আর এসেছিস কেন আমার রুমে? আমি ডেকে আনছিলাম তোকে? যা এখান থেকে।
আগামী 7 দিন তোর আমার রুমে আসা সম্পূর্ণ নিষেধ। যদি ভুলেও আমার রুমে আসার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। রুমের কয়েকজন মিলে রং করছিল। সবার সামনে এভাবে কথা বলায় মেঘ খুব অপমানিত হয়েছে। কাঁদতে কাঁদতে বলল, আপনার রুমে এসেছি বলে আমাকে বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। একদম কাঁদবি না, যা এখান থেকে। মেঘ কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে নিলে কিসের সঙ্গে হোঁচট খেয়ে পড়তে নিলে নিজেকে সামলাতে এক হাত দরজায় আর এক হাত সদ্য রং করা দেওয়ালে রেখে কোনো রকমে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচেছে। স্বাভাবিক হয়ে মেঘ পেছনে ফিরে তাকিয়েছে। আবির যেন দেখেও না দেখার ভান করে আছে। একটা জলজান্ত মানুষ পড়ে যেতে নিচ্ছিল, অথচ তার ধরার কোনো চেষ্টা নেই। ঠিক আছে কিনা তাও জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করছে না। এমন আবির ভাইকে মেঘ কখনোই চায়নি। আবির ভাইয়ের অ্যাটিটিউডের চেয়ে বেশি ওনার যত্নের প্রেমে পড়েছিল মেঘ। সেই মানুষটার এত পরিবর্তন হয়ে গেছে ভেবে মেঘ অবাক হয়ে যাচ্ছে। মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেছে। 5 মিনিটের মধ্যেই রুমের সাদা রং করা শেষ হয়ে গেছে। কয়েকজনের মধ্যে একজনের নজরে পড়ে পাশের দেওয়ালের দিকে। মেঘের হাতের ছাপ দেওয়ালে স্পষ্ট হয়ে গেছে। ছেলেটা রং নিয়ে এগিয়ে আসতে আসতে বলল, রংটা দেখা যায় নষ্ট হয়ে গেছে। সমস্যা নেই, এখনই ঠিক করে দিচ্ছি। আবির গম্ভীর কণ্ঠে বলে, সাবধান, এই ছাপটার উপরে যেন কোনো রং না পড়ে। ভাই, এভাবে রাগ দেখানো ঠিক না। আপনার বোনের হাত বোধহয় ভুলে দেওয়ালে লেগে গেছে। এখনো তাজা আছে, রং দিলে ঠিক হয়ে যাবে, কিছু বোঝা যাবে না। আবির মুচকি হেসে বলল, এই ছাপ ভুল করে হয়নি, আমি ইচ্ছা করেই করিয়েছি। এই রুমটা যার, তার স্মৃতি তো রাখতেই হবে। মেঘের যাওয়ার জন্য পা বাড়াতে যাবে তো এমন সময় আবির পা বাড়িয়ে দিয়েছিল, আর আবিরের পায়ের সঙ্গে হোঁচট খেয়ে মেঘ পড়তে নিয়েছিল। ছেলেটা দাঁত কেলিয়ে হেসে বলল, ভাই, উনি কি আপনার ভালোবাসার মানুষ? হ্যাঁ। তাহলে এত রাগ দেখালেন যে? কারণ আছে, তুমি কাজ করো। আর হ্যাঁ, ও যেন কোনোভাবেই রুমে না আসে, খেয়াল রেখো। আচ্ছা ভাই। 2 দিন হয়ে গেছে আবিরের রুমে রং করা হয়েছে। মেঘ অনিচ্ছা সত্ত্বেও ছাদে যাওয়ার সময় আবিরের রুমের দিকে তাকিয়েছে। আবির বাসায় থাকলে সবসময় দরজা বন্ধ থাকে, আর বাসায় না থাকলে রুমে তালা দেওয়া থাকে। রুমের তালা দেখে মেঘের মেজাজ আরো বেশি খারাপ হয়। সন্ধ্যার দিকে মেঘ ড্রয়িং রুমে বসে বসে মা কাকিদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। মেঘ আকস্মাৎ বলে ওঠে, বড় আম্মু, তুমি কি জানো তোমার ছেলে যে অবৈধ কাজ করে? মানে কি বলছিস কি? হ্যাঁ, তা না হলে বাড়ির মধ্যে এত মানুষ থাকা সত্ত্বেও ওনার রুমে তালা দিয়ে রাখতে হয় কেন বলো? আবির রুমে তালা দিয়ে রাখে? হ্যাঁ। বিশ্বাস না হলে উনি বাসায় না থাকলে গিয়ে দেখে আসো। আচমকা মাথায় গাঁটটা খাওয়ায় মেঘ উফ বলে পেছনের দিকে তাকাতেই দেখে আবির দাঁতে দাঁত পিষে দাঁড়িয়ে আছে। কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলে, আমার রুমে তালা দিয়ে রেখেছি বলে কি আমি অবৈধ ব্যবসা করি? এ কেমন লজিক? আচ্ছা, আমি কি অবৈধ কাজ করি বল? না বলতে পারলে তোর একদিন কি আমার একদিন। মেঘ মাথায় হাত ঘষতে ঘষতে বলে, আপনার ব্যবসা আপনি ভালো জানেন। মেঘ উঠতে নিলে আবির ধমক দিয়ে বলল, সব বিষয় নিয়ে ফাজলামি করবি না। তোদের যন্ত্রণায় রুমে তালা দিয়ে রেখেছি। আমার রুমে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, যার মধ্যে একটা কাগজ হারালে সেটা খুঁজে বের করা জীবনেও সম্ভব না। সেগুলো যেন নষ্ট করতে না পারিস, তার জন্যই তালা দিয়ে রেখেছি। মেঘ মাথা নিচু করে চেয়ারে বসে আছে। ইদানিং আবির ভাইয়ের সাথে ঝামেলা একটু বেশি হচ্ছে।
মজা করে কিছু বললেও আবির ভাই কেমন যেন সিরিয়াস হয়ে যায়। আবির এক কাপ কফি হাতে নিয়ে সিরিয়াস হয়ে যায় কফি হাতে নিয়ে সোফায় গিয়ে বসেছে, ল্যাপটপের কাজ করছে। মেঘ কিছুক্ষণ বসে থেকে রুমে চলে যাচ্ছে। সিঁড়ি দিয়ে ওঠার পথে হঠাৎই নজর পড়ে ল্যাপটপের পাশে রাখা আবিরের ফোনের দিকে। ফোনে একটার পর একটা কল আসছে। আবিরের সেই দিকে কোনো নজর নেই, মনোযোগ দিয়ে কাজ করছে আর কফি খাচ্ছে। রুম 3টা সিঁড়ি নিচে নেমে দেখার চেষ্টা করছে কার কল আসছে। সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে কোনোরকম শিওর হলো কলগুলো মালা আপুর নাম্বার থেকে আসছে। মেঘের মেজাজ খারাপ হতে 2 সেকেন্ডও সময় লাগলো না। আবির ভাইয়ের সঙ্গে সম্পর্কে অবনতির মূলেই এই মালা আপু। মেঘ রেগে গজগজ করে নিজের রুমে চলে গেছে, কিন্তু রুমেও স্থির হতে পারছে না। একবার রুমের বেলকনিতে যাচ্ছে আর একবার শুচ্ছে। রুম থেকে বেরিয়ে সিঁড়ি পর্যন্ত এসে আবার রুমে চলে যাচ্ছে। কি করবে না করবে বুঝতে পারছে না। একবার রুম থেকে বেরিয়ে বেলকনিতে আসতেই নিচে নজর পড়ে সোফায় আবির ভাই নেই। ল্যাপটপ ফোন এমনিতেই পড়ে আছে। রান্নাঘরে কেউ নেই। মেঘ দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এসেছে। ফোনের লক খোলা দেখে তাড়াতাড়ি করে কল লিস্টে ঢুকে মালা আপুর নাম্বার থেকে মোট 35টা মিস কল এসেছে। তখনই ফোনে একটা মেসেজ আসে। মেঘ মেসেজে চাপ দিতেই মালার নাম্বার থেকে আসা শত শত মেসেজ চোখের সামনে ভেসে ওঠে। যত ধরনের আবেগী প্রেমময় কথা আছে সবই বলেছে। এত মেসেজ পড়ার সময় নেই। লুকিয়ে আবিরের ফোন দেখছে, এই ভয়ে হাত কাঁপছে। আগেও কয়েকবার আবিরের ফোন ধরতে নিষেধ করেছিল, তারপরও মেঘ ফোন ধরেছে। কয়েকটা মেসেজের উপরে হঠাৎই আবিরের দেওয়া মেসেজ চোখে পড়ে। মেসেজটাতে লেখা আছে, তোকে আর কিভাবে বললে তুই বিরক্ত করা বন্ধ করবি বল? বহুবার বলেছি আমি সিঙ্গেল না। যদি মনে করিস ঘন্টায় 100টা মেসেজ করলে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে তোর সাথে রিলেশনে যাব, তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস। কারণ আমার এমন কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত কাউকে বলিনি, তোকেই প্রথমে বলছি। আমি বিবাহিত। বাসার কেউ জানে না যে আমি বিয়ে করেছি। বিদেশে বউ। সহসা আবির মেঘের হাত থেকে ফোন কেড়ে নেয়। অগ্নিদৃষ্টিতে চেয়ে রাগান্বিত কণ্ঠে বলে, কতবার বলেছি আমার ফোনে হাত দিবি না? কোন সাহসে ধরেছিস? মেঘ ঢোক গিলছে, কান্না যেন ভেতর থেকে উতলে পড়ছে। উপরে পড়তে চাইছে, অনবরত হেঁচকি উঠছে। কাঁদো কাঁদো কণ্ঠে শোধালো, আবির ভাই আপনি বিবাহিত? হ্যাঁ, বিদেশে বউ রেখে এসেছি, কিছুদিন পর চলে যাব। হয়েছে শান্তি? আবারও প্রশ্ন করে, আপনি সত্যি বিবাহিত? আমার একটা বাচ্চাও আছে। এখন যা এখান থেকে। বাচ্চার কথা শুনে মেঘ হেঁচকি থেমে গেছে, সেই সাথে নিঃশ্বাস আটকে গেছে গলায়। নিজের চোখ আর কান কোনো কিছুই বিশ্বাস করতে পারছে না। আখি যুগল পানি টইটুম্বর হয়ে আসছে, শুধু উতলে পড়ার অপেক্ষা। মেঘ তৃতীয়বারের মতন বলে, আপনি সত্যি সত্যি বিবাহিত? আর একটা কথা বললে এমন থাপ্পড় দিব 7 দিন অজ্ঞান হয়ে থাকবি। যা এখান থেকে। মেঘ স্তব্ধ হয়ে গেছে, এক দৃষ্টিতে চেয়ে আছে আবিরের মুখের পানে। চোখের পানি জমার জন্য চোখে ঝাপসা দেখছে। আবির আবার ধমক দেয়, যা এখান থেকে। মেঘ সঙ্গে সঙ্গে চলে গেছে। মেঘের সারা রাত নির্ঘুম কেটেছে, ছটফট করতে করতে রাত পার করেছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে একাকার অবস্থা করে ফেলেছে। সকালে কোনো মনে হালকা নাস্তা করে ভার্সিটি চলে গেছে। এই বাড়িতে এক মেঘের
দম বন্ধ হয়ে আসছে। একটা ক্লাস কোনো মতে করেছে, ক্লাসও বিরক্ত লাগছে, তাই মাঠে ছিল মিজান, তামিম, মিষ্টি, সাদিয়া। ক্লাস শেষ করে মেঘের কাছে এসে বসেছে। বন্যা এখনো নানুবাড়ি থেকে ফেরেনি, তাই অসহায় মেঘ, কষ্ট শেয়ার করার মতন কেউ নেই। মেঘের চোখ মুখ ফোলা দেখে মিজান, সাদিয়া, মিষ্টি বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে বলার জন্য, কিন্তু মেঘ কিছুই বলছে না। ওদের জোড়াজড়িতে মেঘ শেষমেশ বলছে, আমি যাকে ভালোবাসি তিনি অলরেডি বিবাহিত আর এক বাচ্চার বাপ। সাদিয়া, মিষ্টি দুইজনেই আর্তনাদ করে ওঠে। মিনহাজ মনে মনে খুশি হয়েছে, এ যেন মেঘ না চাইতেও জল। ওদের জোড়াজড়িতে মেঘ কয়েকদিনের ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা বলছে। ওদের মধ্যে মিষ্টি খুব টেরা। মিষ্টি কপাল গুটিয়ে বলা শুরু করলো, এত কিছুর পরেও তুই ওই বাড়িতে আছিস কেন? আমি হলে তো কবেই বাড়ি থেকে চলে আসতাম। চোখের সামনে প্রিয় মানুষ অপ্রিয় হওয়ার চেয়ে চোখের আড়ালে যা খুশি করতে থাকুক। এই যে তোর এত কষ্ট, খারাপ লাগা। কিছুদিন দূরে থাকলেই দেখবি সব ভুলে গেছিস। তাই এক কাজ কর, তুই হোস্টেলের সিট নিয়ে নে, আমাদের একসঙ্গে হোস্টেলে থাকবি। আমরা একসাথে ঘুরবো ফিরবো, আড্ডা দিব, পড়াশোনা করব। দেখবি তোর মাথা থেকে ওনার ভূত একবারই চলে যাবে, তখন আর আবেগ কাজ করবে না। মেঘ আবারও কান্না শুরু করেছে। ওরা সবাই বুঝিয়েও মেঘকে শান্ত করতে পারছে না। কাঁদতে কাঁদতে হেজাব অর্ধেক ভিজিয়ে ফেলেছে। চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম প্রায় ঘন্টাখানিক বুঝিয়েছে। তাদের সব কথাই মূল কথা, মেঘ যেন বাড়ি থেকে চলে যায়। মেঘ হোস্টেলে আসলে মিনহাজের জন্য বেশি সুবিধা হবে, তাই মিনহাজ আরো বেশি উৎসাহ দিচ্ছে। শেষ পর্যন্ত মেঘও মন স্থির করেছে সে বাড়ি ছেড়ে চলে আসবে। ভার্সিটির কোচিং করার সময় একবার মন স্থির করেছিল ভার্সিটিতে চান্স পেলে বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু আবির ভাইয়ের আবেগে জড়িয়ে এতদিন বাড়ি ছাড়ার ইচ্ছা হয়নি। তবে ইদানিং আবির ভাইয়ের আচরণের প্রতিনিয়ত মেঘকে কষ্ট দিচ্ছে। গতকালের বলা কথাতে মেঘ পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। এমনটা অবস্থায় তার পক্ষে একই বাড়িতে আবিরের মুখোমুখি চলাফেরা করা কোনোভাবেই সম্ভব না। তাই সিদ্ধান্ত নিয়েছে সে সত্যি হোস্টেলে চলে আসবে। স্যারের সাথে কথা বলে ফর্মও নিয়ে গেছে।